নমস্কার, আমি সুঞ্জনা খামখেয়ালের পক্ষ থেকে। আমি আজ আড্ডা দিতে এসেছি আমাদের বন্ধু খামখেয়ালের বন্ধু অয়ন ব্যানার্জির সঙ্গে। অয়ন স্কাল্পচার আর্টিস্ট, এই নিয়ে আমরা আগেও কথা বলেছি, খামখেয়ালে কথা বলেছি। কিন্তু এই স্কাল্পচার আর্টিস্ট শব্দটার সঙ্গে আমরা পরিচিত হলেও অয়ন কি স্কাল্পচার বানায় সেটা নিয়ে বলতে গিয়ে আমরা বলেছিলাম যে অয়ন আসলে হাতে ধরে অমানুষ তৈরি করে। সত্যিই তাই। এই গল্পটা, এই অমানুষদের গল্পটা এবং অমানুষদের স্কাল্পচার তৈরি করার ভাবনাটা কেমন করে এলো অয়নের মাথায়, সেই গল্পই, সেই আড্ডাই দিতে এসেছি আজকে খামখেয়ালে আপনাদের সঙ্গে। অয়ন, স্বাগত খামখেয়ালে। এবার প্রথমবার তুমি খামখেয়ালে এসেছো এবং তোমার বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। তো একটুখানি বলো যে এই ভাবনাটা কিভাবে তৈরি হলো, কোথা থেকে মাথায় এলো যে ঈদের কথা বলতে হবে? প্রথমেই তো খামখেয়ালকে একটা ধন্যবাদ দেওয়াটা খুব সেকেন্ডে এবং খুব বহু ব্যবহৃত একটা ব্যাপার। আমি খামখেয়ালের সঙ্গে জুড়তে পেরে খুব আনন্দিত, সেটা বললে বোধহয় একটু স্বচ্ছন্দ হব। আচ্ছা, এটা আমার পেশা, কিন্তু এই পেশাটা শুরু একেবারেই নেশা থেকে। আচ্ছা, ছোটবেলায় আমি খুব ভালো বাচ্চাই ছিলাম, খুব বেশি সময় আমার এক জায়গায় দেখতে পেতো না কেউ। আচ্ছা। তো মা কি করতো, একদলা আটা দিয়ে বসিয়ে দিত, আমি আটা নিয়ে চটকাতাম। আর আমার বাবার কাজ ছিল, বাবা অফিস থেকে ফিরে হোক বা যখনই বাবা ফ্রি টাইম পেতেন আমাকে সামলাতে হতো, বাবা তখন আটার দলা দিয়ে আঙুল দিয়ে টিপে টিপে ইঁদুর, টিকটিকি, কচ্ছপ এরকম বেসিক কতগুলো অ্যানিমাল ফিগার করে দিত। সেটা ছিল আমার আর বাবার ফেভারিট পাস টাইম। আচ্ছা। খুব সম্ভবত সেখান থেকেই আমার মধ্যে স্কিলটা গ্রো করে। পরবর্তীকালে আমার এই প্র্যাকটিসটা কিন্তু বন্ধ হয়নি। মানে আমি পড়াশোনা করছি, খেলছি, সবই করছি, কিন্তু এটাও সঙ্গে সঙ্গে চলেছে। আচ্ছা। আটা থেকে ক্রমশ একটু ডেভেলপ হয়ে এলাম পুটিতে, যেটা পুটি হচ্ছে গিয়ে কাঁচ জ্বালায় বসায় যে তার যে গামটা, সেই গাটা, তো সেই পুটি দিয়ে বানাতাম। পুটির থেকে আর একটু উন্নতি হলো, মা মাটি নিয়ে এলো। আমাদের কাছে পটারি আছে, খুঁড়ি তৈরি হতো, ওদের থেকে মাটি নিয়ে আসতো, মাখা মাটি। আমি মাটি দিয়ে বানানো শুরু করতাম। তখন আমি বানাতাম এবং নিজে পোড়াতাম মাটির জিনিস বাড়িতেই। আচ্ছা। অবভিয়াসলি ভালো পুড়তো না, কালো কালো হতো, কখনো ব্রিটিশ। কিন্তু সে তো প্রথাগত শিক্ষা তখনও কোথাও নেই, আমার কেউ তখনও কিছু শেখায়নি। আচ্ছা। আমি যা করছি করছি নিজে নিজে। মাটি পোড়াতে হয় এটুকুনি জানতাম, সেটা সব বাঙালি বাড়িতেই কম বেশি জানে। সেখান থেকে আমি ওটা ফিগার আউট করেছিলাম যে কি করে পোড়ানো যায়। পোড়াতামও খুব অদ্ভুত ভাবে। আমার একটা লোহার চৌকো শীট ছিল, সেটার ওপরে রেখে আমি যেরকম করে রুটি তৈরি হয় সেইভাবে পোড়াতাম জিনিসটাকে। মানে খুব ভালো ফায়ারিং হতো তা নয়, দেখে। তো আমার ডেভেলপমেন্টটা ওইভাবে হয়েছে। পরে আমি হায়ার সেকেন্ডারির পরে মনে হলো যে আমার ফিল্ডটা এটা হওয়া উচিত। তখন আমি গেলাম আমাদের বাড়ির কাছে একজন আর্ট কলেজে পড়াতেন, প্রফেসর ছিলেন, তার কাছে। উনি আমার বেস্ট গাইড হতে পারেন। তো যাই হোক, সামহাউ ওনার সঙ্গে আমার টিউনিংটা ঠিকঠাক হয়নি, ফলে আমি আর্ট কলেজ নিয়ে একটু ভয়ই পেয়ে গেলাম। আমি আর্ট কলেজে গেলাম না। কিন্তু আমার তো তখন আমি ঠিকই করেছি, এটাই আমার প্রফেশন হবে। তখন আমি স্টাডি করা শুরু করলাম। আমি চিড়িয়াখানায় যেতাম ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। মিউজিয়ামে যেতাম, থ্যাঙ্কস টু ইন্ডিয়ান মিউজিয়াম, যে এত ভালো হাড়ের কালেকশন খুব কম জায়গাতে আছে এবং এত ভালোভাবে তখন ডিসপ্লে করা খুব ভালো ছিল। সেখানে স্টাডি করতাম, ঘন্টার পর ঘন্টা ডকুমেন্টারি দেখতাম, ম্যাগাজিন দেখতাম। তার মধ্যে আমার দুই মামাতো দিদির দুটো স্ক্র্যাপ বুক ছিল ওয়াইল্ড লাইফের, তাতে পেইন্টিং থেকে শুরু করে ফটোগ্রাফ পর্যন্ত সবই ছিল। তো সেইটা আমার হাতে আসে। সেখানে যে ভালো পেইন্টিং ছিল, আমি খুব জোর দিয়ে কথাটা, যে সেই যে ভালো পেইন্টিং গুলো ছিল, সেই পেইন্টিংটা ভীষণ ভালো হেল্প করেছে, আমার ইন্সপায়ার করেছে। তো এইভাবে আমার স্টাডিটা হয়েছে। পরবর্তীকালে তো সেটা নিয়ে আরো পড়াশোনা করা, আরো দেখা এবং তার সঙ্গে প্র্যাকটিস করতে করতে ব্যাপারটা একদম একদম। এবং আমরা খামখেয়ালে সবসময় বলি যে একলা কোনো কিছু করা যায় না। এই যে গল্পটা, এতগুলো মানুষ তোমাকে ইন্সপায়ার করেছে, যিনি রিজেক্ট করেছেন তিনিও কোনোভাবে ইন্সপায়ার করেছেন, কারণ না রিজেকশনটা ফেস করতে শিখিয়েছে। যদি হতেই পারতো যে যদি তোমার যেই ভাবনা নিয়ে তার কাছে পৌঁছেছিলে সেটা যদি সত্যি হয়ে যেত, তাহলে হয়তো এই জায়গা অব্দি আসা হতো না বা এই জার্নিটা হতো না। মানে একদম স্বীকার করি, কারণ উনি ধাক্কাটা দিয়েছিলেন বলে আমি নিজে খুঁটে খেতে শিখেছিলাম। একদম একদম। আর খুঁটে খেলে তো সে খাবার ভালো হবেই। এই যে জার্নিটাতে তোমার কি কোথাও মনে হয় যে এই ছোটবেলায় ভাগ্যিস তোমার হাতে মোবাইলটা যায়নি সামলানোর জন্য, মাটির তালটা ছিল? অবশ্যই অবশ্যই, কারণ শুধু মোবাইল মানে যায়নি বলে আমি মাটির তাল পেয়েছি তা না, আমার হাতে এতটা সময় ছিল যে আমি ঘন্টার পর ঘন্টা জঙ্গলে ঘুরে বেড়াতাম। আমার ছোটবেলা কেটেছে 11 বছর বয়স পর্যন্ত একদম শহর কলকাতা টালিগঞ্জে।
তারপরে আমার বাড়িতে অনেকজন মানে আমার পরিবারের 4 জন অসুস্থ ছিলেন, তো আমাদের যিনি ফ্যামিলি ফিজিশিয়ান উনি বলেছিলেন যে ইমিডিয়েট শহর ছাড়ো, পলিউশনের একটা সমস্যা হচ্ছে সবারই। তো আমরা 96 সালে শিফট করি বারুইপুরের কাছে মল্লিকপুর বলে একটা জায়গাতে। মল্লিকপুর 96 সালে ছিল একদম আধা জঙ্গলে একটা জায়গা এখনকার ভাষা। তখন আমি ভাবি যে মানে আমি কত লাকি যে সেই সময় সেখানে পৌঁছেছি। 7 ফিট 7.5 ফিটের গোসাপ আমাদের বাড়ির মধ্যে ঢুকে ব্যাং ধরে খেত, রাত্রিবেলা ঘরে ভাম ঢুকে পড়তো। আমার বাড়ির কাছেই আমি প্রায় 75 রকম পাখি পরবর্তীকালে রেকর্ড করেছিলাম, মানে দেখতে পেয়েছি, লিস্ট করা ছিল। তো এদের মধ্যে আমি বড় হয়েছি, আমার হাতে সেই সময়টা ছিল এদের সঙ্গে সময় কাটানো, তো সেটার ছাপ তো পড়েছেই আমার উপর। হয়তো মোবাইল থাকলে আমি সেভাবে দেখতেই পারতাম না জিনিসটা। এবং অনেকগুলো তোমার সাথে কথা বলতে বলতে যেটা আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় আমার মনে হলো সেটা হচ্ছে অনেকগুলো আর্ট ফর্মের থেকে ইন্সপায়ার্ড হয়ে আরেকটা আর্টিস্ট তৈরি হচ্ছে। যেরকম ধরো ছবি দেখা বা মিউজিয়ামে তার কালেকশন দেখা বা স্ক্র্যাপ বুকে ওই স্টিকার গুলো দেখা। তো এই যে আর্ট, এই যখন তোমার সামনে আসছে, যে যখন তুমি প্রথমে দেখোনি লেপার্ড কেমন দেখতে হয় সামনে থেকে, সেইটা তো একটা আর্টের মাধ্যমেই একটা বাচ্চা চিনছে যে কেমন দেখতে হয়। আজকে যখন তোমার আর্ট ফর্ম গুলোতে ভীষণ রিয়েলিস্টিক, আমার সামনে যেগুলো রাখা রয়েছে এবং আমার ব্যক্তিগত সংগ্রহেও যেটা রয়েছে, যে কখনো হর্নবিল দেখেনি, যে কখনো একটা ওয়াইল্ড বোর দেখেনি, রয়্যাল বেঙ্গল টাইগার দেখেনি, সেও একদম কাছ থেকে দেখে বুঝতে পারছে যে আচ্ছা এটার মাসেলটা কেমন, এটার হাঁটাটা কেমন, এটা এর অ্যাগ্রেশনটা কেমন। তো এই যে কাজটা তুমি শুরু করলে, এটার পিছনের ভাবনাটা কি ছিল? দেখো, ভাবনা সেরকম যে খুব আহামরি কিছু মানে প্ল্যান্ড বা খুব মানে অন্য কাউকে দেখে আমার সামনে কোনো উদাহরণ আছে সেরকম সুযোগ পাইনি। কারণ আমাদের দেশে পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতোই সবচেয়ে নেগলেক্টেড সাবজেক্ট হচ্ছে কি নেচার এবং ওয়াইল্ড লাইফ। নেচার নিয়ে যদি বা লোকজন একটু চিন্তা ভাবনা করে, ওয়াইল্ড লাইফ তো প্রচন্ড নেগলেক্টেড। সেখানে এক্সপোজারটা খুব কঠিন একটা ব্যাপার ছিল, আমার সামনে অপশন ভীষণ কম ছিল। আচ্ছা, আমি জঙ্গলে যাওয়ার মতো অর্থনৈতিক অবস্থায় ছিলাম, স্বাভাবিকভাবেই অনেকেই থাকেন 18-20 বছর বয়সে। ফলে আমি জঙ্গলে গিয়ে বাঘ দেখবো, দেখে তাকে দেখে বানাবো, সেই বিলাসিতা আমার ছিলই না সামনে। আমার সামনে ছিল ডকুমেন্টারি, যেখানে আমি দেখতাম বাঘ সামনে হাঁটছে স্ক্রিনে। পরবর্তীকালে আমার মনে হলো যে বাঘটাকে ওরকম স্ক্রিনে দেখার থেকে সামনে দেখাটা অনেক বেশি জরুরি আমার কাছে। আমি জুতে চলে গেলাম। চিড়িয়াখানার কনসেপ্টটা নিয়ে আমার নিজেরও অনেক রকম রিজার্ভেশন আছে, কিন্তু খুব সত্যি কথা বলতে চিড়িয়াখানা আমায় ভালোভাবে দেখতে সাহায্য করেছে। অত কাছ থেকে মানে উইদিন আ ফিউ ফিট আমি একটা বাঘকে হাঁটতে দেখছি এবং সে আমার সঙ্গে তার কোনো মতান্তর হচ্ছে না বা কেউ কাউকে হাঁটাচ্ছি না, কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। সেই সুযোগটা চিড়িয়াখানা থেকেই পেয়েছি। তো সেটা তো একটা বড় ইম্প্যাক্ট ছেড়ে গেছেই আমার উপর। একটা বন্য জন্তুকে সামনে দেখতে পাওয়াটা আমার দিক থেকে অন্তত খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। সেটা আমার উপরে প্রচুর প্রভাব ফেলেছে। আচ্ছা, কারণ যে কারণে আমি জিনিসটাকে ডিফর্ম করার দিকে যেতে পারিনি কখনো। কারণ আমার মনে হয় যে একটা বাঘ হাঁটছে, তার যে স্কাপুলা মানে কাঁধের হাড় দুটোর যে ছন্দবদ্ধ ওঠা পড়া, সেটাকে বিকৃত করার মানে কোনো মানে হয় না। সেটা নিজেই একটা ফর্ম অফ আর্ট, একটা সুন্দর ছন্দবদ্ধতা। প্রত্যেকটা জীবিত এলিমেন্টের মধ্যেই তো একটা ছন্দ রয়েছে, জীবনের একটা ছন্দ তো আছে। সেটাকে ধরতে পারার জন্য সবচেয়ে ভালো রিয়েলিজম, তার বিকল্প হয় বলে মনে হয় না। আর দেখো, মানুষের আর্ট ফর্ম কিন্তু শুরু হয়েছিল বুনো জন্তু জানোয়ার দিয়েই, তার শিকার করা না প্রাণীর ছবি আঁকা দিয়ে কিন্তু শুরু জার্নিটা। একদম। তাহলে তুমি যদি সেটা বলো তাহলে জেনেটিক ইমপ্রিন্ট। এরকম কি কোনো স্কাল্পচার আছে যেটা আসলে তুমি এখনো সেই প্রাণীটিকে সামনে থেকে দেখোনি? আমার সামনে রাখা মাত্র এই 3টে প্রাণী আমি সামনে থেকে দেখেছি। আচ্ছা, অন ফিল্ড। আচ্ছা, কোনটা দেখোনি? মার্কর দেখিনি, লার্জ স্পটেড সিভেট দেখার সৌভাগ্য হয়নি এখনো, আমেরিকান বাইসন দেখিনি, ব্রাউন বেয়ার দেখিনি, লিংসও দেখিনি। তো এইগুলো নিয়ে একটু বলো যে তুমি যখন এই স্কাল্পচার, এটাই তোমার পেশা, যে নেশা ভালোবাসা সবটা মিলিয়ে এখন পেশাতে পরিণত হয়েছে, তুমি কিরম ভাবে কাদের সঙ্গে মূলত কাজ করো? আমার কাজ করার জায়গাটা খুব ছোট, কারণ আমাদের দেশের সাধারণ মানুষের এসবের প্রতি আগ্রহ এখনো সেরকম কিছু নয়। হয়তো আমাদের দেশে প্রাচুর্যের জন্যই আমরা আগ্রহী হই না, যার যেটা বেশি থাকে সে সেটা নিয়ে ভাবে না। আচ্ছা, আমার কাজের জায়গা মূলত ব্যক্তিগত সংগ্রাহক যারা, আর যারা অবশ্যই বন্যজন্তু ভালোবাসেন, বন্যপ্রাণ ভালোবাসেন। আর দ্বিতীয় জায়গা যেটা আমার মনে হয় আমার কিছু কন্ট্রিবিউশন থাকবে, সেটা হচ্ছে আমি বিভিন্ন ইন্টারপ্রিটেশন সেন্টার তৈরি করাতে সাহায্য করি ফরেস্ট ডিপার্টমেন্টে। আচ্ছা,
যেখানে আমার এগুলো মিনিয়েচার কাজ, ছোট কাজ, যেখানে আমার প্রমাণ মাপের প্রাণী বানাতে হয়। ধরো 9.5 ফিটের একটা বাঘ বানাচ্ছে, একটা প্রমাণ সাইজের 7 ফিট 7.5 ফিটের লেপার্ড বানাচ্ছে, সেইগুলো আমার মনে হয় কিছুটা কন্ট্রিবিউশন। কারণ জঙ্গলে গিয়ে এইসব প্রাণীদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়া খুব কম হয়, কিন্তু একটা ইন্টারপ্রিটেশন সেন্টার সেই অভাবটা পূর্ণ করে দেয় যে একজন ভিজিটার এলো, সে দেখতে পেলে বাঘটা এই অবস্থায় এরকম ভাবে থাকে, একটা বাঘের চেহারাটা এরকম, আচ্ছা, সেটাকে যথাযথভাবে তুলে ধরা, আচ্ছা, সেইটা আমার মনে হয় কিছুটা সার্থকতা। যে মানে ওইটা দেখে যদি কারোর ভালো লাগে, তো এই বিষয়ে হয়তো ছোটদের যারা ভবিষ্যৎ, মানে যাদের জন্য আমরা ছেড়ে যাচ্ছি বলে অহংকার করি, তো তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে হয়তো আমি একটু কন্ট্রিবিউট করতে পারি, যদি তারা কেউ ইন্টারেস্টেড হয় কখনো। আমি বিভিন্ন স্কুলে ওয়ার্কশপও করাই, সেখানেও আমার বিষয় থাকে বন্যজন্তু, যাতে বাচ্চারা একটু আগ্রহী হয়, একটু জানে। একদম। আচ্ছা, তুমি যদি দর্শকদেরকে একটু বলো যে তোমার কাজ সংগ্রহ করতে গেলে তাদেরকে কি করতে হবে? আমার কাজ সংগ্রহ করার জন্য সবচেয়ে ভালো আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করা। 3 ভাবে যোগাযোগ করা যেতে পারে। আমার ফোনে সরাসরি কল করুন, নাম্বারটা যদি প্রোভাইড করা যায় তো করা যায়। নিশ্চয়ই আমরা টিকারের নাম্বারটা দিয়ে দেব। আমার ফেসবুক পেজ রয়েছে, আমার ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেগুলো আমি তোমাদের দিয়ে দিলে তোমরা একটু নিশ্চয়ই আপনারা অয়নের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা খামখেয়ালের যে কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা পৌঁছে দেবো আপনাকে অয়নের ঠিকানায়। আমাদের সামনে যে টেবিলে যা যা কিছু রাখা রয়েছে সেটা একেবারে একটা ঝলক মাত্র। এটার বাইরে অয়নের বাড়ি গেলে বোঝা যাবে যে অয়নের শোয়ার জায়গাটুকুতেও কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন বন্য প্রাণ এবং তার যে বন্য প্রাণের তৈরি হওয়া ইত্যাদি আপনারা দেখতে পাবেন। আমাদের খামখেয়ালের সদস্যদের সংগ্রহেও এরকম বেশ কিছু জিনিস রয়েছে। আমরা যখন অয়নের সাথে কথা বলতে গেছিলাম, প্রথম যেইবার অয়নের সঙ্গে গল্প করেছিলাম, সেটা মনে হয় প্রায় 2 ঘন্টা আমরা শুধুমাত্র এই আলোচনাটাই করেছিলাম যে ও যেটা বললো খুব খুব ইম্পর্টেন্ট, যে আমরা কিছু রেখে যাচ্ছি বলে অহংকার করি। আসলে কি আমরা কিছু রেখে যেতে পারছি নাকি সবটাই নিয়ে যাচ্ছি? তো এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আমাদের মধ্যে চলবেই, এবং অয়নের মতন মানুষেরাও থাকবে যারা এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, এই মর্মে বেঁচে চলেছেন। শুধুমাত্র নিজের নেশাটাকে পেশা করার পরেও যে বিরাট অংশটা পড়ে থাকে, যে বিরাট স্পেকট্রামটা থাকে সমাজের জন্য কিছু করে যাওয়া, সেই জায়গাটায় তারা তাদের কাজটার যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু অনস্বীকার্য। এবং সেই কাজ, সেই কন্ট্রিবিউশনকে তুলে ধরার জন্যই আজকে খামখেয়ালের পক্ষ থেকে আমরা কথা বলতে এসেছি। আমরা কতটা করতে পেরেছি জানি না, যতটুকুনি অয়ন কথা বললো সেইটা একেবারে সূচনা, কিন্তু এই গল্পটা অনেক বড়, অনেকটা ভাস্ট। আপনাদের সকলকে অনুরোধ করব, অয়নের সঙ্গে যোগাযোগ করুন, অয়নের কাজ দেখুন। যে যে ইন্টারপ্রিটেশন সেন্টারগুলোতে আপনারা কাজ দেখেন, সেখানে অয়নের কাজ রয়েছে, অয়নের বহু সহকর্মীদের কাজ রয়েছে, যে কাজগুলো আসলে দেখা দরকার। এবং তারা যেইভাবে, যেই রিয়ালিস্টিকভাবে প্রত্যেকটি জিনিসকে মানুষের সামনে তুলে ধরছেন, সেটা কিন্তু শুধুমাত্র যে আপনি যাতে সামনে থেকে দেখতে পান তার জন্য তা নয়, তার সঙ্গে এই প্রত্যেকটা ইতিহাসে একটা দলিল হয়ে থাকবে। কারণ আমরা তো কিছু রেখে যাচ্ছি না, সবই নিয়ে নেব, হাতির জায়গায় গিয়ে থাকবো, বাঘ মেরে ফেলবো। নিরাশ হওয়ার এখন হয়তো দরকার নেই, আশা থাকা ভালো একদম। এবং সেই যদি না ওই জায়গাটা শুধরে নিতে পারি, তাহলে কোনো জায়গা যেন থাকে যে আমরা দেখতে পারি, সেই ঐতিহাসিক মূল্যটা তো ডেফিনেটলি আছে। এবং আরেকটা জিনিস যেটা, যে সব সময় সব জায়গায় আমাদের যাওয়া হয়ে ওঠে না, তো সেই প্রাণকেও আমরা চোখের সামনে দেখতে পাবো। অশেষ ধন্যবাদ অয়ন খামখেয়ালকে সময় দেওয়ার জন্য। এবং না, আমারই আনন্দের বিষয় এটা, যেরকম একটা সুযোগ পেয়েছি। কিন্তু আমরা ভীষণ খুশি হয়েছি, আর আমরা চাই যে এই কাজ আরো অনেক এগিয়ে যাক, অনেকটা দূরে বিভিন্ন জায়গায়। এবং আমরা শুধু চাই যে ইন্টারপ্রিটেশন সেন্টারগুলোতে নয়, স্কুলগুলোতে, কলেজগুলোতেও যেন এই কাজগুলো পৌঁছে যায়, যেখানে অন্তত বাচ্চারা চোখের সামনে দেখতে পায় যে পৃথিবীটা শুধু তাদের নয়, একদম আরো একটা বিরাট অংশ, একদম, তাই না? আরো কথা হবে, আরো আড্ডা হবে, আপনাদের সাথেও আরো আড্ডা হবে নতুন গল্প নিয়ে। ধন্যবাদ অয়ন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্র্যান্ডের গল্প নিয়ে।